হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের বোঝাতে চলেছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি। আবহমান কথার অর্থ হল ক্রমাগত বা চির প্রচলিত। ক্রমাগত বা চির প্রচলিত হচ্ছে আবহমান কথার অর্থ। কবি নীরেন্দ্র চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে আবহমান কবিতাটি নেওয়া হয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট কবি, যার কবিতাতে নগর জীবনের চিত্র চিত্রিত হয়েছে, সঙ্গে সঙ্গে পল্লী প্রকৃতির নৈসর্গিক যে সৌন্দর্য তার কবিতাতে ধরা পড়েছে। এই কবিতাতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাঙালির স্বদেশ বা স্বভূমির প্রতি যে তীব্র আকর্ষণ তা ব্যক্ত করেছেন। স্বদেশ বা স্বভূমির প্রতি আমরা জানি যে বহু বাঙালি কর্মময় জীবনের জন্য, আধুনিক শিক্ষার জন্য স্বদেশ স্বভূমি ত্যাগ করে প্রবাসী হন বা বিদেশে পাড়ি দেন, কিন্তু তার হৃদয়ের এক কোণে স্বদেশের প্রতি গভীর ভালোবাসা সুপ্ত থাকে। কবিতার ব্যক্তিগত জীবনের যে স্বদেশ স্বভূমির প্রতি ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন। কবি বাংলাদেশের ফরিদপুর জেলার মানুষ ছিলেন এবং একসময় তাকে কলকাতাতে চলে আসতে হয়েছিল কর্মময় জীবনের টানে। বারবার তার স্বদেশ স্বভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত হয়েছে এই কবিতাতে। কবি ছিলেন পূর্ববঙ্গের কবি এবং তাকেও বারবার ফিরে যাওয়ার কথা মনে করিয়েছে তার সেই মাতৃভূমি। আমরা জানি বহু বাঙালি প্রবাসী, কিন্তু তারা ঠিক শিকড়ের সন্ধানে তার স্বদেশ স্বভূমিতে ফিরে আসেন এবং যারা ফিরে আসেন তাদেরকে আপন করে নেই সেই স্বদেশ বা স্বভূমি। আবহমান কবিতাতে তেমনি সেই ফিরে আসার কথা ব্যক্ত হয়েছে। কবিতাতে এইভাবে আমরা তুলে ধরতে পারি, কবিতাটি আমরা এইভাবে তুলে ধরতে পারি, জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। যে স্বদেশ স্বভূমির টানে ফিরে এসেছেন তাকে
সেই স্বদেশ স্বভূমি প্রবলভাবে আপ্যায়ন করেছে, যেন এক বিশেষ স্নেহের আলিঙ্গন দিয়ে তাকে আপ্যায়ন করছে, এবং যাকে এবং পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই প্রবাসী ব্যক্তিকে যেন সঙ্গে সঙ্গেই পল্লী প্রকৃতি বা স্বদেশ ভূমি, এখানে বলবে সেই স্বদেশ ভূমি বলেছি কে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। লাউ মাচাটা হচ্ছে বঙ্গ প্রকৃতির চিরায়ত্ত রূপের প্রতীক, বঙ্গ প্রকৃতির চিরায়িত রূপের, অর্থাৎ বঙ্গভূমি যে চিরকালীন সৌন্দর্য, খনি, সৌন্দর্যের খনি, এটা বোঝানোর জন্য কবি লাউ মাচাটার কথা বলেছেন। লাউ মাচা কি? আমরা দেখেছি যে বাংলার প্রতিটি ঘরের উঠোনে লাউ গাছ, শীতকালের একটা লাউ গাছ পোঁতা হতো, লাউ গাছের বীজ পোঁতা হতো এবং তার সেই মাচা গড়ে উঠত, এবং সবুজ মাচায় সাদা রঙের ফুল ফুটত, ফল ধরত, লাউ ধরত। তো কবি সেটা দেখাতে চেয়েছেন যে জাগিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, সন্ধ্যার সেই মৃদুমন্দ বাতাসে লাউ মাচার ফুলটা দুলছে সন্ধ্যার বাতাসে। সে সন্ধ্যার বাতাসও যেন তাকে আপন করে নিচ্ছে। আর লাউ মাচাটা সেই চিরায়িত রূপের, বঙ্গ প্রকৃতির চিরায়িত রূপের প্রতীক, সেখানে তাকে আপ্যায়িত করা হয়েছে। সন্ধ্যার সেই মৃদুমন্দ বাতাসে লাউ মাচায় ফুটে থাকা ফুল হাওয়ার, সন্ধ্যার বাতাসে দুলছে, অর্থাৎ সন্ধ্যার হাওয়ায় দুলছে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর মেঁধেছে নিবিড় অনুরাগে। আজ থেকে বহু বছর আগে বাংলার গ্রামীণ অঞ্চলে মানুষ বসবাস শুরু করেছিল। পল্লী বাংলার প্রতি মানুষের প্রবল ভালোবাসা ছিল, এবং সেই প্রবল ভালোবাসার আকর্ষণে তারা এক সময় তাদের সেই সুখের কুটির গড়ে তুলেছিল বসতি। কিন্তু আধুনিক জীবনের স্রোতে নিজেকে যুক্ত করার জন্য, কর্মময় জীবনে নিজেকে ব্যস্ত রাখার জন্য, কর্মময় জীবনে সচল রাখার জন্য তারা বিদেশ বিভুঁয়ে পাড়ি দিয়েছে। কিন্তু সেখানে অর্থ রয়েছে, যশ রয়েছে, প্রতিপত্তি রয়েছে সেই বিদেশ বিভুঁয়ে, কিন্তু মাতৃভূমির বা স্বদেশ ভূমির সেই ভালোবাসা কিন্তু নেই। অর্থাৎ স্বদেশ ভূমির যে ভালোবাসা, স্বদেশের মাটি যে গন্ধ, সেই গন্ধ বিদেশ বিভূঁয়ের মাটিতে পাবে কোথায়? বারবার ফিরে এসছে সে সৌন্দর্যের টানে, মনে হয়েছে স্বদেশের মাটি তার কাছে স্বর্গের মতো, তাই ফিরে এসেছে। বহু বাঙালি আমরা দেখেছি যে কর্মময় জীবনের আকর্ষণে বিদেশ বিভূঁয়ে গেছেন, কিন্তু একসময় তারা নিজের স্বদেশ ভূমিতে ফিরে এসেছেন। কেন? মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা, স্নেহ, শৈশব যে তার মাতৃভূমিতে কেটেছে, সেই শৈশবের বিভিন্ন স্মৃতি তার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়েছে।
আর সেই সব স্মৃতি তাকে নিয়ে এসেছে কোথায়? স্বদেশ স্বভূমিতে। কে এখানে এসেছিল অনেক বছর আগে এই পল্লী প্রকৃতিতে, এই স্বদেশ ভূমিতে বসবাস করেছিল। তার পিতৃপুরুষরা, তার পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা এই বাংলায় নিজের সুখের কুটির গড়ে তুলেছিলেন, বসবাস শুরু করেছিলেন। আবার আধুনিক জীবনের স্রোতে একসময় বিদেশ বিভূঁয়ে পাড়িও দিয়েছিলেন। কে এখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে, কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে। হারিয়ে গিয়েছিল কিন্তু আবার ফিরে এসেছে। ফিরে এসেছে কেন? স্বদেশ স্বভূমির প্রবল আকর্ষণে ফিরে এসেছে। সেই আকর্ষণ, সেই টান, স্বদেশ স্বভূমির সেই স্নেহ, চিরপরিচিত ব্যক্তির মুখ, শৈশবের নানা স্মৃতি তাকে ফিরিয়ে এনেছে তার স্বদেশ ভূমিতে। কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে এসে, আবার মানে গেছে আবার ফিরে এসেছে। অর্থাৎ যাওয়া আর আসার যে পালা, এটা চলতেই থাকে এবং সেটা আজকের নয়, আবহমান কাল ধরে, অর্থাৎ ক্রমাগত চিরপ্রচলিত এটা হয়ে আসছে, অনেকদিন থেকেই এটা হয়ে আসছে। যাচ্ছে কাজের টানে, কর্মের সন্ধানে, কর্মময় জীবনের নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যাচ্ছে, কিন্তু আবার ফিরে আসছে। অর্থাৎ আসা আর যাওয়া, এই যাওয়া আর আসার যে পালাটা, এটা চলতেই থাকে, ক্রমাগত চলতেই থাকে, এটা বন্ধ হয় না। তাই কবি বলছেন, কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, হারিয়ে যায়, স্বদেশ সৌমিতে হারিয়ে যায়, কিন্তু শিকড়ের সন্ধানে মানুষ আবার ফিরে আসে তার সেই স্বদেশ স্বভূমিতে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে সে। বাংলার পল্লী বাংলার মাটি বাতাস কে ভালোবেসে আবার ফিরে, অর্থাৎ শৈশবে তার যে স্বর্ণালী দিনগুলো কেটেছে কোথায়? সেই স্বদেশ স্বভূমিতে। সেই শৈশবের স্বর্ণালী স্মৃতির চিত্র তার হৃদয়ের মণিকোঠায় জলজল করছে। আর সেই সব স্মৃতি তাকে ফিরে আসতে বাধ্য করেছে। স্বদেশ স্বভূমির সেই আকর্ষণ তাকে আসতে বাধ্য করেছে। ফুরায় না তার, কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায় না। নোটে গাছ, নোটে শাক একটা বাংলার অতি প্রচলিত শাক। অর্থাৎ যে শাক আমরা প্রত্যন্ত অঞ্চলে বাংলায় দেখতে পাই, দেখবে বারবার ওটা মুড়িয়ে যায় কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় না, থেকেই যায়। অর্থাৎ এই যে বাংলার সভ্যতা, গ্রামীণ যে সভ্যতা, সে সভ্যতা অনেক পুরানো সভ্যতা, সে সভ্যতা একটু বয়স হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি। যেরূপভাবে নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায়নি, অর্থাৎ শেষ হয়ে যায়নি, সেটা আজও। এবং এই গ্রামীণ সভ্যতা যে কত পুরাতন, কত প্রাচীন, এটা বুঝার জন্য কবি ওই নোটে গাছের কথাটা এনেছেন। নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায় না, অর্থাৎ শেষ হয়ে যায়। গ্রামীণ সভ্যতা আজও বেঁচে আছে। সেখানে অর্থ নেই, যশ নেই, সেখানে অর্থ নেই, বিলাসিতা নেই, শহুরে জীবনের সেই উপাদানগুলি নেই, কিন্তু গ্রামীণ সভ্যতা আজও কিন্তু সচল, বৃদ্ধ হলেও কিন্তু, প্রাচীন হলেও কিন্তু সচল। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। লাউ মাচা বঙ্গ প্রকৃতির চিরায়ত রূপের প্রতীক। কেন তাকে দাঁড়াতে বলেছেন? সেই সৌন্দর্য, বাংলার চিরন্তন সৌন্দর্যের প্রতীক হচ্ছে ওই লাউ মাচা। কবি সেইখানে দাঁড়াতে বলেছেন যে যা গিয়ে তোর ওই লাউ মাচার পাশে দাঁড়া।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, সন্ধ্যার বাতাসে একটা ছোট্ট ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা। যাওয়া আর আশা, এই পালাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না। বহুজন আসছে, আবার বহুজন যাচ্ছে। আশা আর যাওয়া, এই যে পালা, এটা চলতেই থাকে। ফুরায় না আশা একগুঁয়েটা দুরন্ত পিপাসা। একগুঁয়ে যে পিপাসা, অর্থাৎ আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা, ফিরে আসার যে প্রবল আকাঙ্ক্ষা স্বদেশ ভূমিতে। কেন? স্বদেশের সেই মাটির গন্ধ, সেই হাওয়া তাকে বারবার আকর্ষিত করছে। শহরের বুকে, প্রবাসের বুকে বসে থাকো, সে কি নিজেকে মুক্ত করতে পারছে না স্বদেশ ভূমি থেকে। দূরে আছে, কিন্তু দূরে থেকে ভালোবাসাটা আরো বেশি হয়েছে। হয়তো এই ভালোবাসা স্বদেশ ভূমি থাকলে এতটা গভীর হতো না, যেহেতু স্বদেশ ভূমিকে ছেড়ে তিনি আছেন, তার জন্য তার সেই আকর্ষণটা, ভালোবাসাটা আরো গভীর হয়েছে। কবিও বঙ্গ কি তার স্বদেশ ভূমিকে ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং চলে এসেছিলেন কলকাতাতে। তাই তিনি তার ব্যক্তিগত জীবনে এটা উপলব্ধি করেছেন, আর উপলব্ধি করেছেন বলেই এই কবিতা এত জীবন্ত, এত সজীব হয়ে, এত সুন্দর হয়ে উঠতে পেরেছে। ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। সবুজ ঘাসের গন্ধ, যেটা বাংলার প্রত্যন্ত সব জায়গায় সবুজ ঘাস দেখতে পাওয়া যায়, সেই সবুজ ঘাসের হরিৎ গন্ধ মাখে সারাটা রাত, তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। আর মুক্ত আকাশে, মুক্ত আকাশে, রাত্রের মুক্ত আকাশে, অর্থাৎ নক্ষত্র খচিত সেই আকাশে যেন সে স্বপ্নের রঙিন মালা গাঁথে আকাশের দিকে তাকিয়ে। আর সেই ঘাসের সঙ্গে, সবুজ ঘাসের সঙ্গে সে নিজেকে বিলীন করে দিতে চায়। বহুদিন সে স্বদেশ ভূমিকে ছেড়ে ছিল, আজ সে স্বদেশ ভূমিতে ফিরে এসেছে। মনে হচ্ছে সে বঙ্গ প্রকৃতির সঙ্গে, বঙ্গ প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে উজাড় করে দিতে চাইছে। তাই সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরায় না তার, কিছুই ফুরায় না, নটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায় না। নটে গাছকে, নটে গাছটা হচ্ছে বাংলার সেই চিরন্তন সৌন্দর্য, অর্থাৎ বাংলার প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতাকে নটে গাছ বলে কবি বর্ণন করছেন, যা কিন্তু বুড়িয়ে উঠেছে কিন্তু মুড়িয়ে যায়নি, অর্থাৎ শেষ হয়ে যায়নি। যা গিয়ে তোর উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। নেভে না তার যন্ত্রণা, সেই যে যন্ত্রণা, স্বদেশের প্রতি গভীর ভালোবাসা, স্বদেশের প্রতি গভীর টান, এই যন্ত্রণা কোনো কালেই নিভে না। বারবার তাকে আসতে হয়, আবার বারবার ফিরে যেতে হয়। অনেকে আসে, আবার অনেকে যায়, এবং যারা যায় গ্রাম ছেড়ে, শহর স্বভূমি ছেড়ে, তাদেরকে আবার ফিরে আসতে হয়। অর্থাৎ যন্ত্রণাটা কোনো সময় নেভে না, নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি। স্বদেশ স্বভূমিকে ছেড়ে থাকার যে দুঃখ, যে যন্ত্রণা, তা কখনোই শেষ হয়ে যায় না। অর্থাৎ এটা চলতেই থাকে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। আগে যেমন সূর্য উঠত, এখনও তেমনি পূর্ব দিকে সূর্য উঠে, আজও তেমনি সেই ছায়া পড়ে। গ্রামের দুপাশে যে বড় বড় বৃক্ষ রয়েছে, অর্থাৎ তার সেই সুশীতল ছায়া আজও গ্রামের বুকে বিরাজ করে। কবি যখন শৈশব দেখেছিলেন, সেই সূর্য পূর্ব দিকে, সেই সূর্য ওঠার দৃশ্য তাকে যেমন মুগ্ধ করেছিল, আজও তাকে মুগ্ধ করেছে। আজও তাকে সেই সুশীতল ছায়া
তাকে স্নেহ মায়ায় ভরিয়ে দিয়েছে। নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর তীর থেকে কি সেই সন্ধ্যার মৃদুমন্দ বাতাস ছুটে আসে। আজকে যেমন আগে যেমন আসতো এখনো আসছে, ওদের কোনো কিছুই প্রাচীন হয়ে যায়নি, কোনো কিছুই প্রাচীন হয়ে গেছে কিন্তু শেষ হয়ে যায়নি, চল কি আজও তেমনি আছে, তেমনই আজও আছে। ফুরায় না তার, কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সে ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আবার বলছেন যে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়া। লাউ মাচা হচ্ছে চিরায়ত সৌন্দর্যের প্রতীক, যেন যিনি স্বদেশ ছেড়ে চলে গেছিলেন বহুদিন, তারপর আবার ফিরে এসেছেন, কিন্তু তাকে পর করে রাখেনি, নিজেকে আপন করে নিয়েছে। এবং আপন করে নিয়েছে বলে তার স্থান কোথায়? সেই লাউ মাচাটার পাশে, যে চিরায়ত সৌন্দর্যের প্রতীক। প্রতিটি বাঙালির উঠানে, পল্লী বাংলার প্রত্যেকটি উঠোনে একটা করে লাউ গাছ আগে দেখা যেত, এখনো দেখা যায়। আর সেই লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলেছেন কেন? আপ্যায়নের একটা 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 পদ্ধতি। আর সেই লাউ গাছ হচ্ছে চিরায়ত সৌন্দর্যের প্রতীক। আগে যেমন বঙ্গ প্রকৃতির সৌন্দর্যময় ছিল, আজও তেমনি সৌন্দর্যময় রয়েছে। অর্থাৎ তাই যে বাঙালির যে সভ্যতা, যে গ্রামীণ সভ্যতা বাংলার, যে অতি প্রাচীন, কেন বঙ্গদেশ আমাদের, সেই বঙ্গদেশ কি গ্রামীণময় দেশ। অর্থাৎ তা কখনোই শেষ হয়ে, মানে সেই সভ্যতা বুড়ি উঠেছে কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো এখানে অর্থ নেই, পল্লী সেই স্বদেশ ভূমিতে অর্থ নেই, প্রতিপত্তি নেই, যশ নেই, খ্যাতি নেই তার, অর্থাৎ শহর জীবনের সেই বিলাসময় দিকগুলি নেই, কিন্তু স্নেহ ভালোবাসা সৌন্দর্য সেটা অত্যন্ত গভীরভাবে রয়েছে, প্রচুর রয়েছে। এবং তার আকর্ষণে কবি বারবার ফিরে এসেছেন কোথায়? এই গ্রাম বাংলার বুকে, অর্থাৎ স্বদেশ ভূমির বুকে। এবং এই আকর্ষণ তাকে ফিরে আসতে বাধ্য করেছে। আবার হয়তো গেছেন কিন্তু আবার ফিরে এসেছেন। আসা এবং যাওয়ার যে পালা, এটা চলতেই থাকে। ব্যক্তিগত জীবনে কবিও তার মাতৃভূমিকে ছেড়ে কলকাতাতে আসতে বাধ্য হয়েছিলেন, এবং স্বদেশ ভূমির প্রতি তার যে গভীর ভালোবাসা, স্বদেশ ভূমিকে ছেড়ে থাকার যে দুঃখ, এই দুঃখটা বাসি হয় না। কেন? এটা সবসময় সতেজেই থাকে, সবসময় টাটকা থাকে সেটা। অর্থাৎ পল্লী প্রকৃতি, গ্রামীণ সৌন্দর্য অত্যন্ত বৃদ্ধ, অত্যন্ত প্রাচীন, কিন্তু তা এখনো শেষ হয়নি। ওই লাউ মাচাটার মতোই অত্যন্ত সবুজ সতেজ রয়েছে। যে লাউ মাচাটা কি, যে বঙ্গ প্রকৃতির চিরায়ত রূপের প্রতীক, বঙ্গ প্রকৃতির অগ্রগতিময় জীবনের প্রতীক, বাংলার পল্লী বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতীক লাউ মাচা। আর নোটে গাছটা হচ্ছে গ্রামীণ সভ্যতার প্রতীক, যা বুড়িয়ে উঠেছে কিন্তু মুড়িয়ে যায়নি। এভাবেই কবি আবহমান কবিতাটি তার স্বদেশ ভূমির প্রতি যে গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা যে কিভাবে ব্যক্ত করতে হয়, কিভাবে প্রকাশিত হয়, তা এই কবিতায় আমরা লক্ষ্য করি। ঠিক আছে, আজ এখান থেকে এটা এভাবেই থাকুক। পরের ভিডিওতে আমরা এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।